মোজাদের নিজস্ব একটা মডেল আছে, মডেলটা হচ্ছে পিক অ্যান্ড কিল। যে কোনো কনফ্লিক্টে বা যে কোনো রিটালিয়েশন প্রসেসে সময়টা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ইসরায়েলি হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল হাজি জাদেহের মৃত্যু হয়েছে। তাহলে ইরান কতটা ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে দাঁড়িয়ে, কতটা কি ব্যাকফুটে চলে গেছে বলে আপনার মনে হয়? এখন কি পরিস্থিতি এবং এর প্রত্যাঘাত কি আদৌ জোরালো তারা করতে পারবে? দেখুন, মোজাদের নিজস্ব একটা মডেল আছে, মডেলটা হচ্ছে পিক অ্যান্ড কিল। এই পিক অ্যান্ড কিল মডেলের মধ্যে মোজাদ সবার আগে চেষ্টা করে স্ট্র্যাটেজিস্টদের মারা এবং যারা যারা অ্যাকচুয়ালি ড্রাফটার তাদেরকে শেষ করে দেওয়া। যদি মস্তিষ্কটাই আমি মেরে দিই প্রথমেই, তাহলে সারা শরীর থেকেও কিছু করতে পারবে না। সুতরাং যাদেরকে ওরা মারছে তারা বেসিক্যালি হচ্ছে স্ট্র্যাটেজিস্ট, এবং যাদেরকে ওরা এক এক করে পিক করে মারছে আপনি একটু লক্ষ্য করে দেখুন, তারা কিন্তু সবাই অপারেশনাল হেড। সুতরাং রিটালিয়েশন যে প্রসেসটা, সেটা কিভাবে আরো বেশি আধুনিকতর করা যায়, কিভাবে আরো বেশি ম্যানুফ্যাকচার করা যায়, ম্যানুভার করা যায়, ম্যানিপুলেট করা যায়, এইগুলোর জন্য যাদের মাথা কাজে লাগা উচিত ছিল সেই মাথাগুলোকেই ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। এবং এটা খুব প্ল্যান্ড অ্যাটাক। এবং মোজাদ হচ্ছে এমন একটা গ্রুপ বা যাদের ইন্টেলিজেন্স এবং অপারেশন প্যারালালি এবং সাইমালটেনিয়াসলি কাজ করার ক্ষমতা রাখে। এটা হচ্ছে ইসরায়েলের ব্যাপারে সব থেকে ধ্বংসাত্মক এবং সব থেকে কঠিন বিষয়, যেটাকে ভাঙা খুব শক্ত, এবং সেটারই ফল পাচ্ছে ইসরায়েল, এবং ইরান সেটারই জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সব থেকে। বিভিন্ন যে পরমাণু বিজ্ঞানীরা রয়েছেন তাদেরকেও অ্যাটাক করা হচ্ছে, তাদেরকেও খুন করা হচ্ছে বেছে বেছে। এই কারণেই কি, যেটা আপনি বললেন যে মাথাগুলোকে বা যেখান থেকে আর কোন রকম ভাবে তারা রিটালিয়েট করতেই পারবে না, সেই বিষয়গুলোকে আগে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল। হ্যাঁ, টেকনিক্যালি আই উইল প্রেফার দ্য ওয়ার্ড এলিমিনেট। খুন নয়, এটা এলিমিনেট আমি বলতে চাইছি। তো এলিমিনেট করা হচ্ছে একটা একটা করে। বিকজ দেখুন, ইসরায়েল প্রথমেই যেটা বুঝতে পারছে, একটা কম্পিউটারে যেমন সিপিইউটা বা মাদারবোর্ডটাকে যদি আমি শেষ করে দিই, কম্পিউটারটা যতটাই আপনার বাড়িতে থাকুক সেটা কোনো কাজের না, সেটা একটা ধ্বংসস্তূপে পরিণত হবে। সুতরাং ইসরায়েল যাদেরকে মারছে তাদের রিপ্লেসমেন্ট ইরান রাতারাতি তৈরি করতে পারবে না। তাদের রিপ্লেসমেন্ট তৈরি করতে একটা প্রসেস লাগবে, একটা সময় লাগবে। যদি কোনো সায়েন্টিস্টকে তাদের চেয়ারে এনে বসায়, সেই গোটা সিস্টেমটা বুঝতেই একটা সময় চলে যাবে তাদের। এই সময়টা একটা যে কোনো কনফ্লিক্টে বা যে কোনো রিটালিয়েশন প্রসেসে সময়টা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। এই সময়টাকে বাই করার, যদি সময়টাকে ইউটিলাইজ করার জন্য যদি একটা একটা করে মাদারবোর্ড আমি সরিয়ে নিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমি গোটা সিস্টেমটাকে বিকল করে দিচ্ছি। ইসরায়েল যে অ্যাটাকটা করছে, এটা কিন্তু ভীষণ স্ট্র্যাটেজিক্যালি থট অফ অ্যাটাক, এবং প্রতিটা এলিমিনেশন যেটা করছে একদম ধরে ধরে পিন পয়েন্ট এলিমিনেশন। এবং তাতে যেটা ঘটছে, অনেক দিনের প্রস্তুতি রয়েছে, অনেকগুলো বছর লেগেছে ইসরায়েলের এই আক্রমণটা চালানোর আগে। অ্যাবসলিউটলি, যেটা আমি বলছিলাম আগের প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে মোজাদ সবার কোঅর্ডিনেটস কিন্তু আগে থেকে ধরা ছিল। রাতারাতি কোঅর্ডিনেটস বেরোয় না, রাতারাতি জানা যায় না যে কে কোথায় থাকে, কার কোথায় বাড়ি, কার কোথায় ওয়ার্কশপ, জানা যায় না। সেটা আগে থেকেই এদের ঠিক ছিল এবং এরা জানতো। শুধু এলিমিনেট করা শুরু করলো যখন স্ট্র্যাটেজিক্যালি তারা রিটালিয়েশন স্ট্র্যাটেজিটা তৈরি হলো, অ্যালগরিথমটা তৈরি হলো। এই অ্যালগরিথম অনুযায়ী তারা রিটালিয়েট করা শুরু করলো, মারা শুরু করলো। এইভাবেই তারা এলিমিনেট করে চলবে। যতগুলো মাথা তারা এলিমিনেট যত তাড়াতাড়ি করে ফেলতে পারবে, তত তাড়াতাড়ি রিটালিয়েশন প্রসেসটা নালিফাইড হয়ে যাবে। ইরান প্রত্যাঘাতটা করবে কি করে? আপনি যেটা বললেন, যদি মাথাগুলো, ওই মাদারবোর্ডটাই ইসরায়েল ধ্বংস করে দেয়, এক এক করে ধ্বংস করছে, এক এক করে এলিমিনেট করছে, তাহলে কিভাবে ইরানের পক্ষে সম্ভব হবে? এর সম্ভাবনা কমবে। ওটাই তো কাউন্টার স্ট্র্যাটেজি ইরানের করার জায়গাটা নষ্ট করে দিচ্ছে, সেটাই তো মূল স্ট্র্যাটেজি। দেখুন, ইরান যেটা করবে, যেটা আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে ইরান যেটা গতকালও করেছে, হ্যাপাজার্ড অ্যাটাক ইন অ্যাকিউমুলেশন। মানে আমি অনেকগুলো ঘুষি একসাথে চালালাম, কিন্তু সেই ঘুষিগুলো যদি দিকভ্রান্ত ভাবে চালাই, তাহলে বেসিক্যালি 100টা ঘুষি মারি আর আপনাকে আমি 1000টা ঘুষি আপনার দিকে ছুড়ে দিই, সেটা আপনাকে কোনো ক্ষতি করবে না। ক্ষতি কখনোই করবে যদি আমি স্ট্র্যাটেজিক্যালি 5টা ঘুষি মারি এবং 5টা ঘুষি আমি ঠিক ঠিক জায়গায় মারি। এবং সেই জায়গাটাই ইসরায়েল নষ্ট করে দিয়েছে বলে ইরান যতগুলো অ্যাটাক করছে, মোস্ট অফ দি অ্যাটাকস আর মানে স্কেলার কোয়ান্টিটিস, মানে ভেক্টরাইজড নয়, মানে একদম ডিরেকশনলেস অ্যাটাক। এই ডিরেকশনলেস অ্যাটাক গুলো যতই আসুক, ইসরায়েল সেটাকে ওয়েলকাম করে যাবে। তার কারণ হচ্ছে ইসরায়েলের যেটা এয়ার ডিফেন্স সিস্টেম আছে বা ইসরায়েলের যেটা কাউন্টার ডিফেন্সিভ সিস্টেম আছে, সেই কাউন্টার ডিফেন্সিভ সিস্টেমটা এতটাই নিজের জায়গায় স্টেবল যে সেটা
যতই অ্যাটাক করুক হয়তো 10% 15% তারা এফেক্ট করতে পারবে, বাট বাকি 85% নালিফাই করার জায়গায় তারা আছে। সুতরাং দিস ইজ এ ভেরি ভেরি স্ট্র্যাটেজিক রেসপন্স বাই ইসরায়েল। আর সেটাকে কাউন্টার করার জায়গায় সত্যি বলতে আমার এখনো বারবার মনে হচ্ছে ইরান যদি কোনো মানে আনওয়ান্টেড হিরোইক্স না করে বা কোনো আনওয়ান্টেড মানে নুক না করে বা কোনো খারাপ কিছু হঠাৎ করে না বসে, তাহলে কিন্তু কোনো অর্গানিক রিটালিয়েশনের মাধ্যমে ইসরায়েলকে দমানোর জায়গায় তারা যে এখনো আছে সেটা আমার মনে হচ্ছে না। ইরান কি এই কঠিন পরিস্থিতিতে তার পাশে কোনো দেশকে কি পাবে? দেখুন, জর্ডান ইয়েমেন কেন এটাতে ইন্ডালজ হচ্ছে সেটা আমি আপনাকে বলছি, কারণ তারা কোল্যাটারাল ড্যামেজ হয়ে যাচ্ছে। তারা বেসিক্যালি মাঝখানে পড়ে গেছে, তো এবার দুজনের মধ্যে চালাচালিতে তাদের প্রচুর ক্ষতি হচ্ছে বলে তারা একটা ইন্টার রেসপন্সিভ সিস্টেম তৈরি করছে। বাট যদি সত্যি ইসলামিক স্টেটস গুলোকে এক জায়গায় আসতে হতো, তাহলে দ্য কল শুড হ্যাভ বিন টেকেন বাই সাউদি। সেই রকম কোন কল বা ওআইসি সেরকম কোন কল ওপেক কেউই নেয়নি। সুতরাং তারা যখন কোনো কল নেয়নি, তখন ধরা যেতে পারে যুদ্ধটা ইরান এবং ইসরায়েলের মধ্যেই হচ্ছে। ইয়েমেন এবং জর্ডান শুধুমাত্র ইন্টারভেন করছে তার কারণ তারা নিজেদের কোল্যাটারাল ড্যামেজটাকে কমাবার চেষ্টা করছে, কারণ তারা মাঝখানে পড়ে গিয়ে প্রচুর রকমের বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আপনি শুনলেন নিজে যে নেতানিয়াহু তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই ফোন আসা শুরু হয়ে গিয়েছে ভারতের কাছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। সেখানে দাঁড়িয়ে ভারত কি অবস্থান করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে ইরান ইসরায়েলের মধ্যে যখন একটা টাফ ওয়ার চলছে, ভারতের তরফ থেকে কি কোন পক্ষ তারা নিতে পারে বা কোন অবস্থান তারা নিতে চলেছে বলে আপনার মনে হয়? দেখুন, এর মধ্যে দুটো বিষয় আছে ভীষণভাবে হাইলাইট করা প্রয়োজনীয়। প্রথম বিষয় হচ্ছে ভারত যে মডেলটা অপারেশন সিন্দুরের পরে নিয়েছিল, সেই মডেলটাই কিন্তু ইসরায়েল এখন ফলো করছে, উইচ ইজ এ C3 মডেল। প্রথমটা হচ্ছে কোঅপারেশন, দ্বিতীয়টা হচ্ছে ক্যালিব্রেশন, তৃতীয়টা হচ্ছে কমিউনিকেশন। তিনটে সি এর মানে। এবার প্রথম যে কোঅপারেশনটা সেটা দেখুন, উনারা কিন্তু ইসরায়েল কিন্তু প্রথমে ভারতের সাথে কথা বলছে, কারণ ভারত ইজ এ প্রুভেন পার্টনার বা প্রুভেন অ্যালাই অফ ইসরায়েল। দ্বিতীয় হচ্ছে ক্যালিব্রেশন, যেভাবে ওরা অপারেট করেছে এক একটাকে ধরে মারছে, সেটা হচ্ছে ক্যালিব্রেটেড অ্যাটাক। তৃতীয়টা হচ্ছে কমিউনিকেশন, ওরা কিন্তু কমিউনিকেট করছে হোয়াট ইজ দেয়ার স্ট্র্যাটেজি এন্ড ওয়াই দে আর ডুইং দিস। এক্স্যাক্টলি এই জিনিসটা ইন্ডিয়া কিছুদিন আগে করেছে। ইট ইজ ভেরি গুড টু সি যে বাকি দেশটাও এই প্র্যাকটিসটা করছে। দ্বিতীয় কথাটা হচ্ছে ভারতবর্ষ, যেটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি গতকালই নোটে জানিয়ে দিয়েছে, ভারতবর্ষ সর্বদাই একটা সিস্টেম ফলো করে এসেছে আমাদের ফরেন অ্যাফেয়ার্স এর বেসিক পলিসি, সেটা হলো উই ডোন্ট ইন্টারফেয়ার আনলেস প্রভোকড। আমরা কোথাও ইন্টারফেয়ার করব না। আমরা স্টেট অফ ইকুইলিব্রিয়ামকে এন্ডোর্স করি। আমাদের স্টেট অফ ইকুইলিব্রিয়ামটা এটাই যে নিউক না হয়, কোনো নিউক্লিয়ার অ্যাটাক বা নিউক্লিয়ার এক্সচেঞ্জ, ট্রানজাকশনাল এক্সচেঞ্জ না হয়। বাকি এনগেজমেন্ট যা তোমরা করতে চাইছো সেটা ইউ ক্যান গো হ্যাড উইথ ইচ আদার, তোমাদের ইচ আদারের প্রবলেম। যদিও আমরা বিশ্বাস করি যে কোনো প্রবলেম ডায়লগে সলভ হতে পারে, রিটালিয়েশন ক্যান বি এ প্রসেস, বাট ডায়লগ ইজ দি মেইন অ্যালগোরিদম। সেইটা ভারতবর্ষ মানে এবং সেটাকেই ভারতবর্ষ প্রোক্লেম করার চেষ্টা করছে এবং সেটাই ভারতবর্ষ করবে। ভারতবর্ষ এখানে কারুর এক্সাক্ট দিক নেবে বলে আমার মনে হয় না, কারণ ইরান ইজ অলসো নট আ এনিমি অফ ইন্ডিয়া, রাদার ইরান অলসো ইজ কোয়াইট আ পার্টনার অফ ইন্ডিয়া। তো ইরান ইসরায়েল দুজনেই খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে ভারত ইকুইলিব্রিয়াম চাইবে, এটা আমার ধারণা।